আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে মোদির কারণে শত্রু হচ্ছে মধ্যপ্রাচ্য, ক্ষুব্ধ সোনিয়া। মোদির কারণে ভারতের শত্রু হচ্ছে মধ্যপ্রাচ্য। এই বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন প্রিয় দর্শক। আমরা মূল আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই। এই অভিযোগ সোনিয়া গান্ধী করেছেন যে নরেন্দ্র মোদীর কারণে ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে সম্পৃক্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে এখন বৈরী সম্পর্ক শুরু হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের পাথুরে নীরবতা এবং নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দেশটির একটি শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকীয় নিবন্ধে তিনি সাফ জানিয়েছেন, গাজা ইস্যুতে ভারতের বর্তমান অবস্থান দেশটির ঐতিহ্যগত নৈতিকতা এবং জাতীয় স্বার্থ উভয়েরই চরম পরিপন্থী। মোদী সরকার ভারতের দীর্ঘদিনের স্বাধীন পররাষ্ট্রনীতিকে বিসর্জন দিয়ে কেবল ব্যক্তিগত বন্ধুত্বের স্বার্থে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছেন বা তোষামোদী করছেন। সোনিয়া গান্ধী তার নিবন্ধে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এবং এর পেছনে থাকা গণহত্যামূলক অভিপ্রায় বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, গাজায় যেভাবে হাজার হাজার শিশু নিহত হচ্ছে তা থেকে স্পষ্ট যে শিশুদের লক্ষ্যবস্তু করা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ইসরায়েলের একটি সুপরিকল্পিত এবং নিষ্ঠুর কৌশল। এছাড়া স্কুল, হাসপাতাল এবং বেসরকারি অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি করা হয়েছে তা নজিরবিহীন। সোনিয়া গান্ধী স্পষ্ট ভাষায় বলেন, 2003 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা যেমন নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ছিল, তেমনি তার জবাবে ইসরায়েলের পরবর্তী সামরিক পদক্ষেপ বর্বর ও নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার শীর্ষ মন্ত্রীরা যেভাবে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ এবং চিহ্নিত নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন তা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল। সোনিয়া গান্ধী তার নিবন্ধে বলেন, গাজা গণহত্যা নিয়ে ভারতে চলমান মানবাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি বিচারপতি মুরলীধরের একটি রিপোর্ট। এই রিপোর্টের কথা উল্লেখ করে কংগ্রেস নেত্রী বলেন, বিচারপতি মুরলীধরের রিপোর্ট নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হলেও নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে এক রহস্যময় ও পাথুরে নীরবতা পালন করছে। 5 বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নির্মম মৃত্যুর ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, এটি ফিলিস্তিনি শিশুদের উপর হওয়া অবর্ণনীয় অত্যাচারের একটি প্রতীক। ভারতে এই শিশুর জীবনীর পর তৈরি করা একটি তথ্যচিত্রের মুক্তির বিলম্বর কারণ হিসেবে তিনি ইসরায়েলের সংবেদনশীলতার প্রতি মোদী সরকারের অতিরিক্ত তোষামোদীকে দায়ী করেছেন। ভারতের পররাষ্ট্রনীতির ঐতিহাসিক বিচ্যুতির সমালোচনা করে সোনিয়া গান্ধী বলেন, বিশ্ব জুড়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি হচ্ছে, তখন ভারত এক রহস্যময় নীরবতা অবলম্বন করছে। এর ফলে ফিলিস্তিন, ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের মতো ভারতের চিরচেনা ঐতিহাসিক মিত্রদের কাছ থেকে দিল্লি আজ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এইরকম যখন মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী, তখন এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির তরফ থেকে। সোনিয়া মোদী সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখেন, আমাদের কৌশলগত জাতীয় স্বার্থ ও নৈতিকতা বিসর্জন দিয়ে আমরা কিছুই পাইনি, কেবল প্রধানমন্ত্রী মোদী এবং নেতানিয়াহুর মধ্যকার ব্যক্তিগত বন্ধুত্ব ছাড়া, যে নেতানিয়াহু আজ খোদ আমেরিকা সহ পুরো বিশ্বেই ধিকৃত ও সমালোচিত। আমাদের এই নৈতিক পরাজয় ও আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে পাকিস্তানের মতো একটি রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেখানে সমস্ত পক্ষের সাথে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কের কারণে এই ভূমিকাটি পাওয়ার স্বাভাবিক দাবিদার ছিল ভারত। সোনিয়া গান্ধীর এই নিবন্ধ প্রকাশের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মোদী সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দেগেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, সোনিয়া গান্ধীর এই লেখাটি মনে করিয়ে দেয় কিভাবে বর্তমান ভুল পররাষ্ট্র নীতি আমাদের ঐতিহাসিক বন্ধুদের কাছ থেকে আমাদেরকে ধীরে ধীরে দূরে ঠেলে দিচ্ছে বা ভারতকে কূটনীতিকভাবে একঘরে করে দিচ্ছে। রাহুল গান্ধী বলেছেন, এই সম্পাদকীয়ের মাধ্যমে সোনিয়া গান্ধী ভারতকে তার স্বাধীন ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি পুনরুদ্ধার এবং গাজা ইস্যুতে
নৈতিক স্পষ্টতার সাথে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীও মায়ের লেখার উদ্ধৃতি দিয়ে মোদী সরকারের এই নীরবতাকে সম্পূর্ণরূপে অযৌক্তিক ও অনৈতিক বলে আখ্যা দেন। এদিকে সোনিয়া গান্ধীর তীব্র সমালোচনা করেছে বিজেপির কোনো নেতা। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র নীতিকে ভোট ব্যাংক নীতিতে নামিয়ে আনার অভিযোগ তোলেন। একই সাথে কেন্দ্রীয় সরকারের পক্ষ সমর্থন করে তিনি দাবি করেন, ভারত আজ ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের সাথেই সম্পর্ক বজায় রাখছে। পুনাওয়ালা বলেন, যারা গাজা নিয়ে নিবন্ধ লিখছেন, রাফা নিয়ে টুইট করছেন, ব্যাগ বহন করছেন, তারা ঢাকার হিন্দুদের বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব। এটি দেখায় যে এমনকি বিদেশ নীতিও ভোট ব্যাংক নীতির বিষয়ে পরিণত হয়েছে। এই বিজেপি মুখপাত্র বলেছেন যে তারা হামাসের গুণগান গাইছে, কিন্তু ইসরায়েলে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে তাদের মুখে একটি শব্দও নেই। বছরের পর বছর ধরে কেবল ভোট ব্যাংকের রাজনীতির চিন্তা করে ইসরায়েলের সাথে সম্পর্ক না রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন বিজেপির এই মুখপাত্র। তো প্রিয় দর্শক, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ভারত এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখুন, তুরস্কের কথা যদি বলি, তুরস্কের সঙ্গে ভারতের একসময় চমৎকার সুসম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে সেই সম্পর্কের সমীকরণ যদি আমরা দেখি, ভয়াবহ অবস্থা। এরপর আমরা যদি কাতারের কথা বলি, কাতারের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। সম্পর্ক কেবল আছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে, কারণ সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ইসরায়েলের বন্ধু। এখন নরেন্দ্র মোদীর কূটনৈতিক সম্পর্ক কার সঙ্গে হবে বা হবে না সেটা নির্ভর করছে নেতানিয়াহুর উপর। এতেই আসলে ক্ষুব্ধ হয়েছেন ভারতের রাজনীতিকরা। অবিলম্বে ভারত যদি এটা উপলব্ধি না করে, তাহলে নানাভাবে প্রতিবন্ধকতার মুখোমুখি হবে। দেখুন, আফগানিস্তানের সঙ্গেও ভারতের একটা বৈরী সম্পর্ক ছিল তালেবান 2022 সালে ক্ষমতায় আসার পর। কিন্তু যখনই দেখলো আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের অবস্থা বা বারবার যুদ্ধ বেঁধে যাচ্ছে, তখন দিল্লি কাবুলের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার উদ্যোগটি নিল। এরপর আমরা যদি বলি, মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক নেই দিল্লির। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরো অন্য রাষ্ট্রগুলোর কথা যদি বলি, ধরুন বাহরাইন, লেবানন, ইয়েমেন, জর্ডান, কুয়েত, এই রাষ্ট্রগুলোর সঙ্গে কতটা ভালো সম্পর্ক রয়েছে দিল্লির। দেখুন, ভারতের বিপুল সংখ্যক জনশক্তি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এইসব বিদেশে থাকা ভারতীয় নাগরিকরা। কিন্তু ভারত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে যদি প্রতিনিয়ত এই ধরনের সম্পর্ক রাখে বা সম্পর্ককে শীতল করতে থাকে, তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? মূলত এটি নিয়েই তোপ দাগিয়েছেন ভারতের বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত বাংলাদেশ সম্পর্কও একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তো এভাবে যদি চলতেই থাকে, তাহলে শেষ পর্যন্ত কি হবে, কি ঘটবে? প্রতিবেশীর সঙ্গে কি ভারতের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে? প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সঙ্গে তো গণ অভ্যুত্থানের পর সম্পর্ক নেই বললেই চলে। যদি নেপালের কথা বলি, নেপালের নতুন সরকার ইতোমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতকে, বলেছে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। এরপর শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের অবস্থা কি? মালদ্বীপ অথবা মিয়ানমার অথবা পাকিস্তান, চীন, তো চতুর্দিকে থাকা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যেখানে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, সেই জায়গায় ভয়াবহ ব্যর্থতা দেখাচ্ছে নয়াদিল্লি। আসলে কি এটা পরিকল্পিত, নাকি এভাবেই চলবে, নাকি এটাই চাইছে ভারতের বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে এটাই তারা চাইছে, এটাই তাদের নিয়তি, এভাবেই তাদের পররাষ্ট্র নীতি সাজানো হচ্ছে। তো এতে কার ক্ষতি হবে? ভারতের ক্ষতি হবে, ভারতের জনগণের ক্ষতি হবে। কোন রাজনৈতিক দল হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকবে, কিন্তু তাদের নীতির কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বা ক্ষত তৈরি হবে, তা সারতে বহুদিন লেগে যেতে পারে। তো এজন্যই ভারতের কূটনীতিকরা বারবার সতর্ক করছেন যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।